নমস্কার, আমি সৌমিত্র রক্ষিত আর তোমরা দেখছো আমার চ্যানেল ক্লাস অ্যাপার্ট এসার। আজকে আমি যে টপিকটার উপরে বলবো সেটা হচ্ছে কি ইডিয়মস। ইডিয়মস এর উপরে আজকে আমাদের এই লেসন। চলো দেখে নেওয়া যাক যে ইডিয়মস আমি কি কি দিয়েছি। ইডিয়মস তোমাদেরকে শিখতেই হবে ভাষাকে সুন্দর করার জন্য এবং খুব মিনিংফুল ওয়েতে প্রেজেন্ট করার জন্য তোমাদেরকে ইডিয়মস কিন্তু শিখতেই হবে। চলো দেখে নিই আজকে আমরা ইডিয়মসে কোন কোন ইডিয়মস গুলো আমি দিয়ে রেখেছি লিস্টে। দেখো, এখানে আমি প্রথমে একটা সেন্টেন্স দিয়েছি এবং সেন্টেন্সের পরে আমি যে ইডিয়মটা ব্যবহার করেছি সেটা এইখানটাতে আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? তার নিচে মিনিংটা দিয়ে দিয়েছি। প্রথমে দেখো কি লেখা আছে সেন্টেন্সে, দ্য কোম্পানি হ্যাড সাম ইনিশিয়াল প্রবলেমস বাট নাও ইট ইজ ফ্লাইং হাই। দ্য কোম্পানি হ্যাড সাম ইনিশিয়াল প্রবলেমস বাট নাও ইট ইজ ফ্লাইং হাই। এটার মানেটা কি আমাদেরকে প্রথমে জেনে নিতে হবে যে এটার মানেটা কি। কোম্পানি যেটার কিছু ইনিশিয়াল প্রবলেম ছিল, ইনিশিয়াল স্টেজে কিছু প্রবলেম ছিল, মানে প্রাথমিক কিছু সমস্যা ছিল কোম্পানিটার, কিন্তু এখন এটা কি করছে, ফ্লাইং হাই, খুব উঁচুতে উড়ছে, মানে গ্রাউন্ডে আর নেই, এটা উঠে গেছে, মানে অনেক উপরে উপরে উঠছে। এই ফ্লাইং হাই, এই যে এক্সপ্রেশনটা আমি ব্যবহার করেছি, দেখো এইখানটাতে আমি লিখে দিয়েছি ফ্লাইং হাই। এটার মানেটা কি, ভেরি সাকসেসফুল, কোনো কিছুকে খুব সাকসেসফুল বোঝানোর জন্য আমরা এই ইডিয়মটাকে ব্যবহার করে থাকি। তাহলে কি হচ্ছে, দ্য কোম্পানি হ্যাড সাম ইনিশিয়াল প্রবলেমস বাট নাও ইট ইজ ফ্লাইং হাই। কোম্পানির কিছু প্রাথমিক সমস্যা ছিল কিন্তু সেগুলো কাটিয়ে উঠে নিয়ে এখন কি হচ্ছে, নাও ইট ইজ ফ্লাইং হাই, আরো 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 অনেক বেশি উঁচুতে উড়ছে, অর্থাৎ অনেক বেশি সাকসেসফুল এই কোম্পানিটা হয়ে গেছে। পরের ইডিয়মটা দেখে নিই আমাদের কি আছে। দেখো কি আছে, নেক্সট সেন্টেন্সে আছে, প্রোডাকশন হ্যাজ কাম টু আ স্ট্যান্ড স্টিল বিকজ অফ দ্য স্ট্রাইক। প্রোডাকশন মানে উৎপাদন, কোন একটা কোম্পানির কথা বলা হচ্ছে যেখানে উৎপাদন হয়, বিভিন্ন রকমের জিনিস উৎপাদন হয়, সেই প্রোডাকশনটা, উৎপাদনটা কি হয়ে গেছে, হ্যাজ কাম টু এ স্ট্যান্ড স্টিল। স্ট্যান্ড স্টিল মানে হচ্ছে থমকে যাওয়া। থমকে যাওয়া মানে কি, বন্ধ হয়ে গেছে। প্রোডাকশন হ্যাজ কাম টু এ স্ট্যান্ড স্টিল বিকজ অফ দ্য স্ট্রাইক। স্ট্রাইকের কারণে, হরতালের কারণে কি হয়েছে, কোম্পানি যে প্রোডাকশন সেটা থেমে গেছে, থমকে গেছে। ইডিএমটা কি, ইডিএম হচ্ছে কাম টু এ স্ট্যান্ড স্টিল। কাম টু এ স্ট্যান্ড স্টিল, যেটার মানেটা আমি লিখে দিয়েছি এখানে। কি লেখা আছে, মানে লেখা আছে স্টপ। ক্লিয়ার? তো তোমরা বুঝতে পারলে যে কোনো কিছু জিনিস, কোনো প্রোডাকশন, কোনো অ্যাক্টিভিটি, কোনো মোশন, যে কোনো মোশন যখন থেমে যাবে, আটকে যাবে, তখন তোমরা এই এক্সপ্রেশনটা ব্যবহার করতে পারো, কাম টু এ স্ট্যান্ড স্টিল। ঠিক আছে, স্ট্যান্ড স্টিল হয়ে যাওয়া অর্থাৎ স্টপ হয়ে যাওয়া। চলো নেক্সট ইডিয়ম দেখলে আমাদের কি আছে। 3 নাম্বার যে সেন্টেন্সটা আমি এখানে দিয়েছি সেটা কি আছে, শেয়ার প্রাইসেস টুক আ নোজ ড্রাইভ লাস্ট উইক। শেয়ার প্রাইসেস টুক আ নোজ ড্রাইভ লাস্ট উইক। শেয়ারের যে দামগুলো সেগুলো নোজ ড্রাইভ করেছে, নাকের ভরে পড়ে যাওয়া। দেখবে নোজ ড্রাইভ করা কিসের ক্ষেত্রে বলতো, এই এক্সপ্রেশনে মেনলি ব্যবহার করা হয়, মানে একেবারে লিটারাল মিনিং এ, সেটা হচ্ছে কোনো ফ্লাইট বা এরোপ্লেন যখন পড়ে যায়, বুঝলি তো, অর্থাৎ মাঝ আকাশ হয়তো বিকল হয়ে গেল এবং যখন পড়তে শুরু করলো, তখন এই রকম ভাবে যেতে যেতে সোজা এই রকম ভাবে, অর্থাৎ নাক বরাবর সোজা নাকের ভরে পড়ে যায়। তো এটার মানে হচ্ছে সোজা যে পতন, সেটার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি নোজ ড্রাইভ। দেখো এখানে মিনিং আমি লিখে দিয়েছি যে কি, টুক আর নোজ ড্রাইভ। ইডিয়মটা প্রথমে এই ইডিয়মটা লিখে দিয়েছি। ইডিয়মে আমি কি লিখেছি, যে টুক আর নোজ ড্রাইভ। ঠিক আছে, এবার টুক আ নোজ ড্রাইভ মানে কি, টুক আ নোজ ড্রাইভ মানে আমি লিখে দিয়েছি যে ওয়েন ডাউন সাডেনলি অ্যান্ড ফাস্ট, খুব দ্রুত, খুব দ্রুত এবং হঠাৎ করে পড়ে যাওয়া, নেমে যাওয়া, কমে যাওয়া, সেটার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি টেক আ নোজ ড্রাইভ। এখানে যেহেতু টুক লেখা আছে, এখানে যেহেতু আমি টুক লিখে রেখেছিলাম তাই এখানটা টুক লিখে দিয়েছি। তো ইডিয়মটা, যে ইডিয়মের পুরো ফ্রেজটা, অ্যাকচুয়ালি ইডিয়মের মধ্যে যে শব্দগুলো ব্যবহার করা হয় সেটা পাশাপাশি যে শব্দগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি, টেক এ নোজ ড্রাইভ। ঠিক আছে, তো দেখো এখানে মিনিংটা কি বলেছিলাম আমি, ওয়েন্ট ডাউন সাডেনলি অ্যান্ড ফাস্ট, ওয়েন্ট ডাউন সাডেনলি অ্যান্ড ফাস্ট। ঠিক আছে, চলো এরপর নেক্সট সেন্টেন্স দেখলে কি আছে এবং নেক্সট এক্সপ্রেশনটাও কি আছে সেটাও দেখে নিতে হবে আমাদেরকে। কি আছে, ইট ওয়াজ বিলো দ্য বেল্ট টু মেনশন his rival's marital problems to the journalist. It was below the belt to mention his rival's marital problems to the journalist. দেখো
এখানে তোমরা ইডিএমটা নিশ্চয়ই দেখতে পেয়ে গেছো, এখানে লিখে দিয়েছি আমি ইডিএমটা। এখানে কি লেখা আছে? বিলো দ্য বেল্ট। এরপর ঘটনাটা কি এবং এটার মিনিংটা কি বেরিয়ে আসছে সেন্টেন্স থেকে, আমাদেরকে সেটা দেখে নিতে হবে। ইট ওয়াজ বিলো দ্য বেল্ট, এটা মানেটা কি? অ্যান আনফেয়ার অ্যাটাক, মানে আনফেয়ার, যেটা মানে ঠিক আছে রাইভালরি থাকবে, শত্রুতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, ঠিক আছে মানছি, কিন্তু সেটা যেমন অনৈতিক না হয়ে যায়। প্রতিযোগীদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, এটা স্বাভাবিক জিনিস, কিন্তু সেটা যেন অনৈতিক না হয়। একটা স্ট্যান্ডার্ড জিনিস থাকে বা একটা নিয়ম নীতির ব্যাপার থাকে যে যেটাকে ধরে চলতে হয় প্রতিযোগিতার ক্ষেত্রেও। কিন্তু এখানে কি হয়েছে যে কোনো একজন ব্যক্তি, কোনো দুজন ব্যক্তির কথা অ্যাকচুয়ালি বলা হচ্ছে, নামগুলো বলা নেই বা মেনশন করা নেই, কিন্তু তুমি বুঝতে পারছো সেন্টেন্সটার মধ্যে থেকে যে কোনো দুজনে ব্যক্তি যাদের মধ্যে রাইভালরি ছিল এবং একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করত, এবং এই প্রতিযোগিতা করতে গিয়ে যে ফিল্ডে তাদের প্রতিযোগিতা বা যে ক্ষেত্রটিতে তাদের প্রতিযোগিতা, সেখান থেকে বেরিয়ে নিয়ে অন্য আরেকজন প্রতিযোগী কি করলো? একটা অনৈতিক কাজ করছে। সেই কাজটা কি? ইট ওয়াজ বিলো দ্য বেল্ট, এমন একটা কাজ, এটা ছিল একটা অনৈতিক অ্যাটাক, অনৈতিক আঘাত, মানে আনফেয়ার একটা অ্যাটাক হয়ে যাচ্ছে। কিরকম ভাবে? কারণ একজন প্রতিযোগী কি করছে, তার অন্য আরেকজন যে প্রতিযোগী, যে দুজনের মধ্যে যে প্রতিযোগিতা আছে, তো একজন ব্যক্তি আরেকজন তার যে প্রতিযোগী আছে তার যে বিবাহিত জীবনের যে সমস্যাগুলো সেটা জার্নালিস্টকে বলে দিচ্ছে, লিক করছে, অর্থাৎ তার পার্সোনাল লাইফ নিয়ে কাটাছেড়া করছে, যেটা উচিত নয়। প্রতিযোগিতার তো একটা নিশ্চয়ই ক্ষেত্র থাকবে, তো সেই ক্ষেত্রে প্রতিযোগিতা হবে, ব্যক্তিগত জীবন যেখানে প্রাধান্য পাবে না বা ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেড়া হবে না। কিন্তু এখানে দুজন প্রতিযোগীর যে কথা বলা আছে বা যে সেন্সটা বেরিয়ে আসছে, সেখানে একজন ব্যক্তি আরেকজন অন্য আরেকজনের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে সেই নিয়ম নীতি মানছে না, এবং সে কি করছে? একটা আনফেয়ার অ্যাটাক করছে। আনফেয়ার যেটাকে মোরালি অ্যাকসেপ্টেবল, যেটা নয়, নৈতিকভাবে অ্যাকসেপ্টেবল নয়, সেটা কি করছে? আনফেয়ার অ্যাটাকটা কি? আনফেয়ার অ্যাটাকটা হচ্ছে যে তার প্রতিযোগী সম্বন্ধে জার্নালিস্টের কাছে, রিপোর্টারের কাছে, সংবাদদাতার কাছে তার বিবাহিত জীবন সম্বন্ধে যে সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরছে, অর্থাৎ তার ব্যক্তিগত তাকে আক্রমণ করছে। তাহলে এই যে আনফেয়ার অ্যাটাক, অনৈতিক যে আক্রমণ, সেটাকে বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করেছি? বিলো দ্য বেল্ট। বিলো দ্য বেল্টটা আমরা এখানে ব্যবহার করেছি, ঠিক আছে? তাহলে নেক্সট দেখে নি কি আছে। দ্য কনসার্ট ওয়াজ এ হিউজ সাকসেস উইথ অ্যাটেন্ডেন্স রিচিং এপিক প্রপোর্শনস। দেখো এখানে কি লেখা আছে? দ্য কনসার্ট, কনসার্ট মানে হচ্ছে মিউজিক্যাল কনসার্ট যেগুলো হয় না, শো গুলো যেগুলো হয়, লাইভ শো যেগুলো হয়, সেগুলোকে আমরা কনসার্ট বলে থাকি। এখানে একটা স্টেজের উপর একজন শিল্পী কি করে থাকে? পারফর্ম করে থাকে। দ্য কনসার্ট ওয়াজ এ হিউজ সাকসেস। ওই যে শোটা, লাইভ শো, যেটা পাবলিকের মাঝে, জনগণের মাঝে স্টেজের উপরে করা হয়, সেটাকে আমরা কনসার্ট বলে থাকি। The concert was a huge success, এটা ম্যাসিভ সাকসেস ছিল, একটা বিশাল বড় সাকসেস ছিল, যেটার ফলে কি হয়েছিল? উইথ অ্যাটেন্ডেন্স রিচিং এপিক প্রপোর্শন, উইথ অ্যাটেন্ডেন্স রিচিং এপিক প্রপোর্শন। যেখানে অ্যাটেন্ডেন্সটা কি হচ্ছে, মানে এত লোক এসেছিল যেটা এপিক জায়গাতে চলে গেছে। এপিক প্রপোর্শনস মানে হচ্ছে কি? এক্সেপশনাল, গ্র্যান্ড ওর সিগনিফিক্যান্ট, মানে যেটা হচ্ছে ব্যতিক্রমী ভাবে বৃহৎ এবং খুবই গুরুত্বপূর্ণ, মানে যেখানে যতটা ভিড় তারা আশা করেনি তার থেকে অনেক বেশি ভিড় সেখানে হয়ে গেছিল, যেটা এপিক সাইজ বলা যেতে পারে, অর্থাৎ যেটাকে আমরা এখানে ইডিয়ামের ভাষাতে আমরা বলছি এপিক প্রপোর্শনস। এপিক প্রপোর্শনস মানে হচ্ছে ম্যাসিভ লেভেল, ঠিক আছে? একটা এক্সপেকটেশনের থেকে অনেক ঊর্ধ্বে চলে যাওয়া, সেটাকে আমরা বলে থাকি এপিক প্রপোর্শন। তাহলে কনসার্টটা কতটা সাকসেসফুল হয়েছিল? অনেক সাকসেসফুল হয়েছিল, ম্যাসিভ সাকসেসফুল, যেখানে অ্যাটেন্ডেন্স অর্থাৎ জনগণের উপস্থিতি ছিল ভয়ঙ্কর লেভেলের, অসম্ভব লেভেলের। চলো নেক্সট ইডিয়াম আমরা দেখে নিই কি আছে। উইনিং দ্য লসুট ওয়াজ এ পিরিক ভিক্টরি। উইনিং দ্য লসুট ওয়াজ এ পিরিক ভিক্টরি, লিগ্যাল ফিজ ব্যাংক্রাপ্টেড দেম। পিরিক ভিক্টরি, এখানে ইডিএম আমরা কোনটা দেখতে পাচ্ছি? এখানে ইডিএম আছে পিরিক ভিক্টরি, ঠিক আছে? পিরিক ভিক্টরির মানেটা কি? এখানে দেখো, আগে পড়ো। উইনিং দ্য লসুট ওয়াজ এ পিরিক ভিক্টরি, কোন একটা লসুট হয়েছিল, কোন একটা কেস হয়েছিল, ঠিক আছে? কোন এক দল ব্যক্তির এগেনস্টে কোন একটা কেস হয়েছিল এবং তারা সেটা
লড়েছিল, হতে পারে যে কোনো কোম্পানির এগেনস্টে, কোনো অর্গানাইজেশনের এগেনস্টে কোনো একটা ল সুট হয়েছিল, কেস হয়েছিল, এবং তারা লড়েছিল সেটা, এবং সেটাতে তারা কিন্তু জিতেছিল, এমনটা নয় যে হেরে গেছিল, তারা জিতেছিল। কিন্তু জিতটা কেমন ভাবে হলো, তাদের এই যে বিজয়, সেটা মানে প্রচুর মূল্য চোকাতে হয়েছে সেই বিজয়টা পাওয়ার জন্য বা জয়টা পাওয়ার জন্য, যার ফলে কি হয়ে গেল যে সেই লাভের চাইতে লোকসান বেশি বলা হয় না, এই রকম, যেটা বাংলাতে আমরা যেটা বলে থাকি লাভের চাইতে লোকসান বেশি, এই রকমের জয়, যেটাকে আমরা পিরিক ভিক্টরি বলছি। এটার মিনিংটা আমি এখানটায় লিখে দিয়েছি, a victory that comes at too great a cost, মানে এমন একটা জয় যেটার জন্য যেটার জন্য তোমাকে প্রচুর পরিমাণ মূল্য চোকাতে হয়, যে জয়টা পাওয়ার জন্য তোমাকে প্রচুর পরিমাণে মূল্য চোকাতে হয়, যেখানে সাকসেস বা জয় যেটাকে বলছি, যেখানে ভিক্টরি আর ফেলিয়ার বা ডিফিট যেটাকে বলা হয়, ভিক্টরি আর ডিফিটটাই সমান হয়ে যাচ্ছে, মানে জিতলাম কিন্তু জিতেনি এমন জিত যেটা হারা সামিল। তো এটাকে যেটা যে মানে এমন জয় যেখানে যে জয়টাকে আনার জন্য, ছিনিয়ে আনার জন্য তোমার ক্ষতিটা অনেক বেশি হয়ে যায়, সেটাকে আমরা পিরিক ভিক্টরি বলে থাকি। এখানে আমি কি লিখে দিয়েছি, উইনিং দ্য লসুট ওয়াজ এ পিরিক ভিক্টরি। ওই লসুটটা, ওই কেসটা জেতাটা ছিল একটা পিরিক ভিক্টরি। কেন পিরিক ভিক্টরি? কারণ তাদের কেসটা জয় হয়ে গেল, কিন্তু আসল ঘটনাটা কি হলো, কেসটা তারা জিতে গেল, বাট লিগাল ফিজ ব্যাংকরাপ্টেড দেম। কিন্তু সেই জয়টা পাওয়ার জন্য যে তারা যে কেসটা লড়েছিল এবং কেস লড়ার যে খরচ, সেটাতে কি হয়ে গেল, সেটাতেই তারা দেউলিয়া হয়ে গেল। কেসটা জিতে গেল, অথচ কেস লড়ার যে খরচ সেটা চুকাতে যেয়ে তারা কি হয়ে গেল, দেউলিয়া হয়ে গেল। তাহলে এটা কি রকমের জয় ভাবো, এই রকমের। অর্থাৎ লাভ যেখানে যেখানে জয় আসছে বা বিজয় আসছে, সেখানে বিজয়টাই শুধু নয়, তার সঙ্গে সঙ্গে তার যে খরচ বা তার যে সমস্ত ক্ষতিকারক দিকটা অ্যাকচুয়ালি, সেটা এত বেশি, যেখানে জয়টাকে সে বা বিজয়টাকে সে উপভোগ করতেই পারবে না, বা যেটাকে জয় বলাই যায় না অ্যাকচুয়ালি, প্র্যাকটিক্যালি বলা যেতে পারে। ঠিক আছে, আশা করি বুঝে গেছো। পরের ইডিয়মটা আমি দেখে নি, পরের সেন্টেন্সে কি আছে এখানে দেখে নি। when the project failed, the manager fell on his sword and accepted all the blame. প্রজেক্টটা যখন, প্রকল্পটা যখন ব্যর্থ হয়ে গেল, তখন ম্যানেজার কি করলো, ওই প্রজেক্টের বা প্রকল্পের যে ম্যানেজার, সে কি করলো, fell on his sword করলো and accepted all the blame, আর সমস্ত ব্লেম গুলো, সমস্ত দোষারোপ গুলো সে মেনে নিল। তাহলে এখানে যেটা বুঝতে পারছো না, সেটা হচ্ছে কি, এখানে যে এই যে ম্যানেজার, এই যে ব্যক্তি, সে কি করলো, এই ফেল অন হিজ সোর্ড, এটার মানেটা এটাই হচ্ছে ইডিয়াম। দেখো আমি পরে লিখে দিয়েছি, ফেল অন হিজ সোর্ড, ফেল অন হিজ সোর্ড। ঠিক আছে, এটার মানেটা কি, ফেল অন হিজ সোর্ড মানে হচ্ছে টু টেক ব্লেম অর রেসপন্সিবিলিটি অ্যান্ড বি রেডি টু ফেস কনসিকুয়েন্সেস। অর্থাৎ কোনো কিছু যদি মানে অনভিপ্রেত ঘটনা ঘটে, সেটার দায়ভারটা নিজের ঘাড়ে নিয়ে নেওয়া, এবং যা পরিস্থিতি আসবে, সেটা যে কনসিকুয়েন্সেসই হোক না কেন, যে ঘটনাক্রমে আসুক না কেন, সেটাকে গ্রহণ করে নেওয়া। অর্থাৎ আমি করতে পারিনি, কোনো একটা জিনিস আনসাকসেসফুল হয়েছে, সেটা আমি অ্যাকসেপ্ট করছি, এবং আমি তৈরি আছি এটার যা পানিশমেন্ট হবে সেটা অ্যাকসেপ্ট করার জন্য। সেটাকে কি বলা হয়, ফেল অন হিজ সোর্ড। অর্থাৎ কোনো কিছুর ব্যর্থতার দায়িত্বটা গ্রহণ করা এবং তার পানিশমেন্ট সেটাকেও অ্যাকসেপ্ট করার জন্য, সেটাকেও গ্রহণ করার জন্য রেডি থাকা। এই মিনিংটা বোঝানোর জন্য আমরা কি বলে থাকি, ফল অন হিজ সোর্ড। যেহেতু পাস্ট টেন্সে আছে, সেখান থেকে সেটা লেখা হয়েছে ফেল। ঠিক আছে, প্রেজেন্ট ফর্মটা হচ্ছে ফল আর পাস্ট ফর্মটা হচ্ছে ফেল, ফেল অন হিজ সোর্ড। ক্লিয়ার? আশা করি তুমি বুঝতে পেরেছো। প্রজেক্টটা যখন ব্যর্থ হলো, তখন ম্যানেজার কি করলো, সে সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিল বা ঘাড়ে নিল, এবং অ্যাকসেপ্টেড অল দ্য ব্লেম, আর সমস্ত দোষারোপ যেগুলো করা হচ্ছে সেগুলোকে অ্যাকসেপ্ট করে নিল, মেনে নিল। অর্থাৎ সমস্ত ঘটনাক্রম বা শাস্তি যদি থাকে, সেগুলো গ্রহণ করার জন্য সে প্রস্তুত হলো। ঠিক আছে, চলো পরের সেন্টেন্স বা ইডিয়ামকে আমরা দেখে নিই। The team's tendency to rest on their laurels led to a decline in performance. এখানে ইডিয়ামটা কোনটা দেখতে পেয়ে গেছো, দেখো কি, রেস্ট অন দেয়ার লরেলস মানেটা কি, টু বি স্যাটিসফাইড উইথ পাস্ট অ্যাচিভমেন্টস।
মানে টিমটা, কোনো একটা টিমের কথা বলা হচ্ছে, তাদের টেন্ডেন্সি কেমন ছিল, তাদের ঝোঁকটা ছিল কি আমরা অতীতে কি কি বড় কাজ করেছি সেটাকে নিয়ে শুধু ভাবতে থাকা, যে আমরা অতীতে হ্যান করেছি ত্যান করেছি, এই সমস্ত জিনিসগুলো, আমি বিরাট বিরাট কার্য করেছি, আমরা এত এত বড় বড় ট্রফি মানে উইন করেছি, জিতেছি, এই সমস্ত, এই যে পাস্টের যে অ্যাচিভমেন্ট সেইগুলোকে নিয়ে সবসময় ভাবতে থাকা, সেইগুলোকে নিয়ে অতীতের কোনো অ্যাচিভমেন্ট নিয়ে, অতীতের কোনো প্রাপ্তি নিয়ে গর্ববোধ করা, আর বর্তমানে কোনো কিছু না করা, বিশেষ করে সেইগুলোর ক্ষেত্রে কি বলা হচ্ছে, রেস্ট অন দেয়ার লরেলস। রেস্ট অন দ্য লরেলসও বলা হয়, এখানে দেয়ারের কথা বলা হচ্ছে যেহেতু টিমের মেম্বারদের কথা বলা হচ্ছে অ্যাকচুয়ালি। তাহলে কি টিমের যে টেন্ডেন্সি ছিল, কি কোন কিসের টেন্ডেন্সি ছিল, কিসের ঝোঁক ছিল, রেস্ট অন দেয়ার লরেলস, অতীতে কি কি তারা অ্যাচিভ করেছে সেইগুলোর উপর, সেইগুলোকে নিয়েই শুধু ভাবতে থাকা, গর্ববোধ করতে থাকা। এই টেন্ডেন্সিটার ফলে কি হয়ে গেল, লেড টু এ ডিক্লাইন ইন পারফরমেন্স, অর্থাৎ অতীতের অ্যাচিভমেন্ট নিয়ে বেশি ভাবনাটা তাদের কি করেছিল, তাদের বর্তমান যে পারফরমেন্স সেটাতে অবনতি ঘটিয়েছিল। অর্থাৎ অতীতের জিনিস নিয়ে যদি ভাবতে থাকে আমরা এতগুলো ট্রফি জিতেছি, এতগুলো চ্যাম্পিয়নশিপ জিতেছি, তাহলে কি হবে, অতীতটা নিয়ে শুধু গর্ববোধ করতে থাকবে, যার ফলশ্রুতি হিসাবে কি করবে, বর্তমানে যেগুলো চলছে তখন তাদের কিন্তু পারফরমেন্সটা সেটা হবে না, তাদের একটা গা ছাড়া ভাব হয়ে গেছে, বর্তমানে না উইন করলেও চলবে, আমরা অতীতে অনেক কিছু করেছি। এটাকেই বলা হয় কি, রেস্ট অন দ্য লরেলস। ক্লিয়ার? চলো এরপর নেক্সট ইডিয়ামটা আমরা দেখে নিই। Accepting the deal turned out to be a Trojan horse for their business, leading to unexpected consequences. Accepting the deal turned out to be a Trojan horse for their business, leading to unexpected consequences. Accepting the deal, ওই যে ডিল কোনো একটা হয়েছিল, কোনো একটা চুক্তি স্বাক্ষর হয়েছিল, এবং সেটাকে অ্যাকসেপ্ট করাটা ছিল কি, অ্যাকসেপ্ট করাটা ওদের কাছে একটা ট্রোজান হর্সের মতো একটা ব্যাপার হয়ে গেছিল তাদের বিজনেসের জন্য, কেননা তারা সেটাকে গ্রহণ করলো, আর তারপর থেকে কি দেখতে পেলো, সমস্ত কিছু আনএক্সপেক্টেড, অভাবনীয় কিছু জিনিস ঘটতে চলেছে, যেগুলো ক্ষতিকারক জিনিস অবশ্যই। তো এই ট্রোজান হর্সের যে ব্যাপারটা, সেটা অ্যাকচুয়ালি ট্রয়ের যে যুদ্ধ বা গ্রিসে যে যুদ্ধ হয়েছিল সেখান থেকে নেওয়া হয়েছে, যেখানে একটা ট্রোজান হর্সকে পাঠানো হয়েছিল এবং সেটার ভেতরে সৈনিকরা ছিল, যেটার ফলশ্রুতি হিসাবে পরবর্তীকালে ট্রোজান হর্সের ভেতরে সৈনিকরা ছিল এবং পরবর্তীকালে তারা বেরিয়ে নিয়ে যুদ্ধ শুরু করে, এরকম একটা ব্যাপার আছে। তো ওই ডিটেলসে আমি যাচ্ছি না, অনেক বড় হয়ে যাবে। তো ট্রোজান হর্স মানে হচ্ছে এমন কিছু যেটা অ্যাপারেন্টলি তোমার কাছে ভালো মনে হলেও পরবর্তীকালে অ্যাকচুয়ালি যেটা তোমার ক্ষতির কারণ হয়। এখানে কি বলে রেখেছি দেখো, এই ট্রোজান হর্সটা হচ্ছে আমাদের এখানে ইডিয়াম। এই ট্রোজান হর্সটা কি, ট্রোজান হর্স হচ্ছে ইডিয়াম, ঠিক আছে, এবং এটার মিনিংটা কি, ডিসেপটিভ ট্রিক, একটা মানে ডিসেপশন করার জন্য, ধোঁকা দেওয়ার জন্য, এরকম কোন একটা ট্রিক বা স্ট্র্যাটেজির ক্ষেত্রে বলা যেতে পারে, যে এমন একটা স্ট্র্যাটেজি, এমন একটা পরিকল্পনা যেটা তোমাকে অ্যাকচুয়ালি ধোঁকা দিচ্ছে, বা পার্সনের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি ট্রোজান হর্স এমন একজন ব্যক্তি যে আপাত দৃষ্টিতে তোমার কাছে ভালো মনে হবে, কিন্তু আসলে সে তোমাকে ধোঁকা দিচ্ছে, মিন টু ডিস্ট্রয় সামথিং, যে অ্যাকচুয়ালি এসেইছে কোনো কিছু ক্ষতি করার জন্য। তাহলে এখানে দেখো কোম্পানি যে ডিলটা অ্যাকসেপ্ট করেছিল সেটা পরবর্তীকালে তাদের বিজনেসের জন্য যে ডিলটা অ্যাকসেপ্ট করেছিল সেটা অ্যাকচুয়ালি তাদের কাছে ট্রোজান হর্সের মতো ছিল, কেননা সেটা অ্যাকসেপ্ট করার পরেই তাদের কোম্পানিতে কিছু আনএক্সপেক্টেড ঘটনাক্রম হচ্ছিল বা ঘটনা ঘটছিল, সিরিজ অফ ইনসিডেন্ট ঘটছিল যেগুলো ক্ষতিকারক ঘটনা, অর্থাৎ এই ডিলটা অ্যাকসেপ্ট করার পর থেকেই তাদের কোম্পানির অবনতি ঘটতে শুরু করেছিল। এটাকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করেছি ট্রোজান হর্স। তাহলে তোমাদের যদি ভালো লাগে আমার এই ভিডিও, তাহলে অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ারও করবে। তো আজকের জন্য এতটুকুই, আজকে তোমাদের কাছে বিদায় নিচ্ছি, আমি সৌমিত্র রক্ষিত, ধন্যবাদ।